আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি উপন্যাস, নাম ঘৃণার আড়ালে তুমি। লেখিকা উম্মে হাবিবা আলিজা। পর্ব 1। চট্টগ্রাম শহরের ব্যস্ততার মাঝেও একটা বড় বাড়ি, যেখানে সবসময় মানুষের কোলাহল, সবার হাসি আর রান্নাঘরে গন্ধে মিশে থাকে। আশেপাশের মানুষের কাছে এ বাড়ি খানবাড়ি নামে পরিচিত। এই বাড়ির সবচেয়ে আদরের মানুষ একজন, সবেমাত্র 18 বছরে পা দেওয়া অষ্টাদশী উম্মে হাবিবা আলিজা। চঞ্চল, দুষ্টু কিন্তু অদ্ভুত নরম এক মনের মেয়ে। ফর্সা গায়ের রং, কোমর পর্যন্ত লম্বা ঘন কালো চুল, রক্তজবার ন্যায় লাল ঠোঁট, বড় বড় ডাগর ডাগর চোখ, দেখলেই যেন চোখ ফিরানো যায় না। তার উচ্চতা প্রায় 5 ফুট 3 ইঞ্চি। এই বাড়ির এক কোণে বসে আছেন আলিজার দাদা আহমেদ খান, চোখে মোটা চশমা। আলিজাকে দেখেই বলে উঠলেন, এই জুলেখা বানু, কই যাস? এই নামটা আলিজার খুব প্রিয়, কারণ তার দাদির নাম ছিল জুলেখা বানু। তিনি মারা গিয়েছেন আলিজার জন্মের আগে। কিন্তু সবাই বলে আলিজার মধ্যে তারই ছায়া, একই রূপ, একই সৌন্দর্য। তার দাদার চাচারা, এমনকি তার বাবা, সবাইকে একটু বেশি আদর করে। এ বাড়িতে একসাথে থাকে 3 ভাইয়ের পরিবার। আহমেদ খান, তার 3 ছেলে আয়ুব খান, আজম খান আর সোহেল খান। বড় ভাই আয়ুব খান এবং তার স্ত্রী রুমি আক্তার। তাদের 1 ছেলে এবং 1 মেয়ে। বড় ছেলে ইরফান খান আরিয়ান, 27 বছরের এক গম্ভীর মেজাজি ছেলে। তার চোখে সবসময় একটা চাপা রাগ, মুখে কম কথা। এবারে সবাই তাকে একটু ভয় পায়। উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা গায়ের রং, সিল্কি চুল, হাতের ফুলে উটা পেশি, আর শার্টের ভেতরে থেকেও বোঝা যায় তার শক্তপোক্ত 6 প্যাক। পড়া শেষ করে ইরফান তার বন্ধু আকিল নেওয়াজ এবং সাকিব মাহমুদের সাথে জয়েনে ব্যবসা করে। আকিল এবং সাকিব ইরফানের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তারা একই সাথে আছে। ইরফান পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। আর ছোট মেয়ে হলো সানজিদা খান সানজু, বয়স 20 বছর। অনার্স প্রথম বর্ষে পড়ে। সে খুব শান্ত স্বভাবের এবং ভদ্র। মেজো ভাই আজম খান এবং তার স্ত্রী সাদিয়া রহমান। নাইম খান তাদের একমাত্র সন্তান। তার বয়স 26 বছর। সে একটি ব্যাংকে জব করে। স্বভাবে সে দুষ্টু এবং ফাজিল প্রকৃতির। এবং অবশেষে আলিজার বাবা, মানে পরিবারের সবচেয়ে ছোট ভাই সোহেল খান এবং তার স্ত্রী আইবে কায়নাত। তাদের 2 মেয়ে, বড় মেয়ে এবং পরিবারের সবার চোখের মণি উম্মে হাবিবা আলিজা খান, আর ছোট মেয়ে আলিশা খান, বয়স 5 বছর, ক্লাস 1-এ পড়ে, আর ইরফানের খুবই আদরে বোন। তাদের স্ত্রী সন্তান, সব মিলিয়ে এক বড় পরিবার। আলিজা, কতবার বলেছি দৌড়াদৌড়ি করিস না। রান্নাঘর থেকে আলিজার মা আইবে কায়নাতের কণ্ঠ ভেসে এলো। চুলার পাশে দাঁড়িয়ে রান্না করছেন রুমি আক্তার আর সাদিয়া রহমান। এই তো আসতেছি আম্মু। কিন্তু পা থামল না, বরং আরো দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। উপরে বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে ইরফান খান আরিয়ান। ইরফান নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎই তার চোখে পড়ে দৌড়াতে থাকা আলিজা। এই মেয়ে, থামবি? তার কণ্ঠে বিরক্তি। আলিজা থামলো, মুখ বাঁকিয়ে বলল, আপনার কি সমস্যা? আমি কি আপনার রাস্তা আটকাইছি? ইরফানের ভ্রু কুঁচকে গেল। একটু শান্ত থাকতে পারিস না? বাড়িতে বাজার বানিয়ে রেখেছিস। আলিজা চোখ উল্টে বলল, আপনি থাকেন তো সবসময় মেজাজ নিয়ে, তাই মনে হয় সবকিছুতেই সমস্যা। একটু নীরবতা। তারপর হঠাৎ পাশ থেকে ছোট একটা কণ্ঠ, ভাইয়া আমি আইসক্রিম খাবো। আলিজার ছোট বোন আলিশা এসে তার প্যান্ট ধরে টান দিল। মুহূর্তে ইরফানের মুখের কঠোরতা নরম হয়ে গেল। সে নিচু হয়ে বলল, আইসক্রিম খেলে তো তোমার ঠান্ডা লাগবে এবং পরে তুমি অসুস্থ হয়ে পড়বে। তারপর তোমাকে ডাক্তার এসে ইঞ্জেকশন পুশ করবে। এবার বলো, তুমি কি এখন আইসক্রিম খেতে চাও বোনো? আলিশা বলল, না না, তাহলে আইসক্রিম খাবো না। আমাকে তুমি চিপস আর চকলেট কিনে দাও প্লিজ। চলো নিয়ে আসি। এই জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আলিজা দূর থেকে দেখে তাকিয়ে রইল। তার চোখে কৌতূহল। এই মানুষটা এত রাগী, আবার এত নরমও। সে নিজেই ফিসফিস করে বলল, উদ্বুদ্ধ, খালি আমার কাছে আসলে হয়ে যায় রাগে কুমির। মেজাজি ডাইনোসর কোথাকার, চলন্ত বকাঝকা মেশিন। নিচে ডাইনিং টেবিলে পুরো পরিবার একসাথে বসেছে রাতের খাবার খেতে। পরিবারের কর্তা আহমেদ খান এবং তার 3 সন্তান আয়ুব খান, আজম খান, সোহেল খান এবং তাদের স্ত্রী, বাচ্চারা, সব মিলিয়ে যেন অন্যরকম উষ্ণতা। কিন্তু এই উষ্ণতার মাঝেও কোথাও একটা অদৃশ্য টানাপোড়েন। আলিজা চুপচাপ বসে আছে, মাঝে মাঝে চুরি করে তাকাচ্ছে খাবার খেতে ব্যস্ত ইরফানের দিকে, আর মনে মনে বলছে, ইচ্ছা করছে খাবারে তিত করালা মিশিয়ে দিতে, যেটার স্বাদ ঠিক তার মুখ থেকে বের হওয়া তেতো তেতো কথার মতো। আরিয়ান খেয়াল করছে
কিন্তু কিছু বলছে না। দাদা আলিজার প্লেটে ভাত দিতে দিতে বললেন, এই যে আমার জুলেখা বানু, এত কম খেলে চলবে? আলিজা হালকা হেসে, দাদা এতটা খাবো না। না খেলে তো ঘূর্ণিঝড় আসলে তোমাকে কুটির সাথে বেঁধে রাখতে হবে, না হলে উড়ে যাবে যে। তাই আর কোনো কথা নয়, চুপচাপ সব শেষ করো। খাওয়ার মাঝখানে নাইম আলিজাকে উদ্দেশ্য করে বলল, গ্লাসটা দাও তো। আলিজার পাশের চেয়ারে বসেছিল ইরফান এবং তার পাশে ছিল নাইম। গ্লাস নাইমকে দেওয়ার সময় আলিজার হাত থেকে গ্লাস ছিটকে ইরফানের হাতে পানি পড়ে যায় কিছুটা। দেখে শুনে কাজ করতে পারিস না? একটা কাজও ঠিকমতো করতে পারিস না। আমি তো কিছুই ঠিকমতো করতে পারি না, কিন্তু আপনি দেখছেন আমি পানি দিচ্ছি নাইম ভাইয়াকে, তখন আপনি আপনার হাতটা সরাননি কেন মিস্টার পারফেক্ট? মুখ সামলে কথা বলুন। আপনি আগে মুখ সামলানো শিখেন, তারপর আমাকে বলিয়েন। আলিজার অপর পাশে বসে থাকা ইরফানের ছোট বোন সানজিদা চুপি চুপি আলিজাকে চুপ থাকতে বলছে, কারণ ইরফান ভাইয়া রাগে আলিজাকে বকবে। ঠিক এরপরেই আলিজা সানজিদার কাছে এসে রাগে দুঃখে ফুফিয়ে ফুফিয়ে কাঁদবে। আলিশা বলে উঠে মাঝখান থেকে, আপু পোছা, আপু আমাকে জ্বালাতন করে আর আমার ভালো ভাইয়াকেও জ্বালাতন করে। আলিশার এহেন কথা শুনে আলিজা চোখ লাল করে আলিশার দিকে তাকায় এবং মনে মনে বলে, আমার বোনটাও আমার শত্রুর দলে। সবাই বিরক্ত। আইব খান বললেন, ইরফান, আলিজা ইচ্ছা করে পানি ফেলেনি যে তুমি এভাবে রাখছো, এত রাগ দেখানোর কিছুই নেই। রুমি আক্তার, ওদের ঝগড়া না হলে দিনটা ভালোই যায় না। সেদিন রাতে নিজের রুমে শুয়ে আলিজা ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, কেন যে এই মানুষটাকে বুঝতে ইচ্ছা করে, কেন শুধু তার সাথেই এমন করে এই জগরুটে খাটা ইরফান ভাই? সে কি এখনো তাকে ছোটবেলার ঘটে যাওয়া ঘটনার জন্য এত অপছন্দ করে? অন্যদিকে নিজের করে বসে ইরফান জানালার বাইরে তাকিয়ে আছে, তার মনে একটাই কথা ঘুরছে, এ মেয়ে তো একদম ঝামেলা। কিন্তু অদ্ভুতভাবে দুজনেই একে অপরকে নিয়ে ভাবছে। ধন্যবাদ যারা যারা এই উপন্যাসটা এখন শুনেছেন, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। পরবর্তী পার্ট যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী পার্টটা আপনাদের জন্য দিয়ে দিব।